আসসালামু আলাইকুম, তুষার বলছি টোটো কোম্পানি থেকে। বাজেট বলেন কিংবা মিড রেঞ্জ, স্যামসাং ফোনের প্রচুর চাহিদা এখন সব রেঞ্জেই মোটামুটি। বাট একটা জায়গায় এই মানুষগুলো একটু আটকে যায়, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেটওয়ালা যখন একটা মিড রেঞ্জ স্যামসাং ফোন খুঁজে তখন ম্যাক্সিমাম চলে গিয়েছে এক্সিনোসে। ডায়মেনসিটি থাকলেও একটা কথা ছিল ভাই। সো আমরা এই সমস্যার সলিউশনটা খুঁজতে গিয়ে পেলাম স্যামসাং গ্যালাক্সি M55 ডিভাইসটা। 35 থেকে 37 হাজার টাকার রেঞ্জে আছে। কিছু অডিয়েন্স ভিডিওর জন্য রিকোয়েস্টও দিয়েছে। ছোট একটা ভিডিও করতেছি, 30 থেকে 40 হাজার টাকার মধ্যে এই বছর কোনো ফোন নিতে মন চাইলে এই ভিডিওটা পুরোটুকু দেখবেন। আচ্ছা, এটা স্পেক ওয়াইজ স্ন্যাপড্রাগন 7 Gen 1 আছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা আছে, রিয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে স্যামসাং এর 120 হার্টজের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ও 5000 mAh এর বিগ এনাফ ব্যাটারিও মিস যায় নাই। বাট অন পেপার স্পেক্স দেখে লাভটা কি? কারণ স্যামসাং A35 এন্ড A55 এই রেঞ্জে 35 to 40K এর মধ্যে মোটামুটি কিং বলা যায়, একদম বেস্ট লেভেলের মিড রেঞ্জার। অ্যান্ড 35K রেঞ্জটা প্রচুর কম্পিটিটিভ। সো এই জায়গায় M55 যে একটা খুব হাড্ডাহাড্ডি ফাইট দিতে পারবে অথবা বেস্ট অল্টারনেটিভ হইতে পারবে এমন চান্স নাই, এটা আমরা আগে থেকেই শিওর আছি। সো তাহলে আমরা এই ভিডিওটা বানাচ্ছি কেন? এই ভিডিওটা বানাচ্ছি ওই পার্টিকুলার পিপলদের জন্য যারা স্যামসাং চায় সফটওয়্যার রিলায়েবিলিটির জন্য, ক্যামেরার জন্য, স্মুথনেসের জন্য, আবার স্ন্যাপড্রাগনও চায় স্টেবল অ্যান্ড হাই পারফরমেন্সের জন্য। কারণ মানুষ এক্সিনোসের পেন খেয়ে এক্সিনোসের উপর একদম বিরক্ত। অ্যান্ড এই মানুষগুলোর জন্যই আমরা দেখছিলাম যে স্যামসাং গ্যালাক্সি M55 একটা গুড অল্টারনেটিভ হতে পারে কিনা। সোজা বাংলায়, যদি ক্যাজুয়াল বাংলায় বলতে হয়, সহজ বাংলায়, তাহলে এইটা একটা স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের A35 হতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে খুঁজতেছি। অ্যান্ড যদি হতে পারে তাহলে আমরা স্যাটিসফাইড হব। আর M55 ফোনটা কিন্তু আমরা এনেছি অ্যাপল গ্যাজেটস থেকে। ওনাদের অফলাইন অনলাইন দুইখানেই টপ সেলিং লিস্টে থাকে স্যামসাং এর মিড রেঞ্জার্স। আসেন স্যামসাং M55 এর কি অবস্থা দেখি আমরা। শুরু করি ক্যামেরা দিয়ে। অন পেপার স্পেক্সে M55 এর ক্যামেরা সেটআপ একদম গিগাচ্যাট লেভেলের লাগলেও রিয়েল লাইফ পারফরমেন্সটাকে বলবো বাজেট বিবেচনায় বিলো অ্যাভারেজ। আর যদি ক্যামেরা ইউ এর কথা বলি, একটু ল্যাগের দেখাও আমরা পাইছিলাম। এখন ছবির কথায় আসলে ইন জেনারেল একটু ওভার শার্পনিং হয়, ওভার প্রসেস লাগে ছবিগুলো প্রায়শই, মাঝে মাঝেই হাইলাইটগুলো ওভারব্লোন করে ফেলে। আর রাত হলে তো কথাই নাই, এক একটা ছবি তুলতে প্রচুর সময় লাগায় নাইট মোডে। 7 সেকেন্ড 8 সেকেন্ড মোটামুটি কমন এই ক্ষেত্রে। ডিটেলসের পরিমাণও কম থাকে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের বলা হলেও ছবিগুলো কিন্তু শার্পনেস অ্যান্ড ডিটেলস ওই লেভেলের দিতে পারে না। এখন ছবি কোয়ালিটি আপনাদের বোঝার সুবিধার্থে A35 এর সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করেছি আমরা। মেইন, আলট্রা ওয়াইড, ফ্রন্ট ক্যামেরা, পোর্ট্রেট, ভিডিও সব ধরনের স্যাম্পলই দিয়ে দিচ্ছি। এইগুলো দেখে আপনারা একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন M55 এর ক্যামেরা সম্পর্কে। যদিও এক দেখাতে মোস্ট অফ দি পিপল এর কাছে A35 এর ছবিগুলো বেশি ন্যাচারাল লাগবে, আর M55 এর ছবিগুলো একটু বেশি প্রসেস লাগবে। আর ভিডিওর ক্ষেত্রেও A35টাই বেশি স্টেবল ছিল M55 এর তুলনায়। সুতরাং ক্যামেরা M55 যথেষ্ট হতে পারছে না। আর নেক্সটে থাকে হচ্ছে বিল্ড কোয়ালিটি, যেটা স্যামসাং ইউজারদের জন্য বেশ বড় একটা ব্যাপার। যেখানে বর্তমান এ সিরিজের ফোনগুলো গ্লাস অ্যালুমিনিয়ামের মতো প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে এস সিরিজের ভাত মারার চেষ্টায় আছে, সেখানে M55 এর ফুল প্লাস্টিক বিল্ড লম্বাটে ডিজাইন দেখে আমার প্রথমেই মাথায় আসছিল A50, A51 টাইমের ডিভাইসগুলোর কথা। তবে M55 ফোনটা হ্যান্ডফিল ভালোই পাইছি, প্লাস্টিকের ব্যাপারটা বাদ দিয়ে আর কি। সাথে মাত্র 180 গ্রাম ভর এবং 7.8 মিলিমিটার থিকনেস হওয়ায় লং টাইম ইউজের জন্য কিন্তু সুইটেবল বিল্ডের একটা ডিভাইস এটা বলা যায়। তবে দুধের স্বাদ যেমন ঘোল মিটাতে পারে না, তেমনি গ্লাস অ্যালুমিনিয়ামের যে ফিলটা সেটা কখনোই প্লাস্টিক মিটাইতে পারবে না। সো M55-এ যা টাকা ঢালতেছি সেই পরিমাণ বিল্ড কোয়ালিটি আমরা পাচ্ছি না। অ্যান্ড বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি আপনারা A35 এর বা A55 এর অ্যান্ড M55 এরও আর একটা বেটার অল্টারনেটিভ খুঁজেন, তাহলে F55 মডেলটা দেখতে বলবো। ওটা ভিগান লেদার দেয়া, একটু ডিফারেন্ট টাইপের ব্যাপার স্যাপার, আপনারা নজর রাখতে পারেন। আর এই ফোনের ডিসপ্লেটাও কিন্তু অনেকটা ঘোলের মতোই। মানে এইটা ঠিক যে 6.7 ইঞ্চের ডিসপ্লেটা স্যামসাং মেড সুপার অ্যামোলেড প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটা প্যানেল, 1000 নিটস পিক ব্রাইটনেস, সূর্যের আলোর নিচেও ফোন চালাতে প্যারা খাওয়া লাগে না। কন্টেন্ট ওয়াচিংয়ের সময় কালার শার্পনেস কোনোখানেই তেমন কোনো ইস্যু নাই। স্টেরিও স্পিকার্সগুলো অ্যাভব অ্যাভারেজ। তবে অ্যাজ এ হোল এই ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স কিন্তু স্যামসাংয়ের বাকি যে এ সিরিজের ফোনগুলো সেগুলোর থেকে এক ধাপ নিচে। ডিসপ্লেতে হালকা পাতলা গ্রেনিনেসের দেখা মিলেছে। নেটফ্লিক্সে HDR সাপোর্ট নেই কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশনও। আবার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিছুটা স্লো অ্যান্ড পজিশন তো নিচের দিকে দিয়েই রাখছে। তবে ভাগ্য ভালো এ সিরিজের ফোনগুলোর মতন বিশাল বেজেল অ্যান্ড চিন এরিয়া দিয়ে রাখে নাই, তাহলে একদম বাজে দিকে চলে যেত এক্সপিরিয়েন্স। আর টোটো কোম্পানির মেম্বার হিসেবে আপনাদের এক্সপিরিয়েন্স একটু বেটার করার জন্য দুইটা জিনিস বলে রাখি। এক,
চ্যানেলে তো সাবস্ক্রাইব করা আছে, কিন্তু বেল আইকনটা বাজাইছেন? 2, আমাদের ফেসবুক পেজে গিয়ে একটু স্ক্রল দিলেই এইটা পাবেন, জয়েন করেন আমাদের এলিট ব্রডকাস্ট চ্যানেলে, সবার আগে আপডেট পাবেন কি হচ্ছে টোটো কোম্পানিতে। সো এখন পর্যন্ত ক্যামেরা, ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি সব দিক থেকেই M55 পিছায় আছে। এখন বাকি থাকে মূল পার্টটা, যেটা হচ্ছে পারফরমেন্স, অ্যান্ড দেখা যাক ওখানে একটা রিয়াল মাদ্রিদ লেভেলের কামব্যাক দিতে পারে কিনা এই ফোনটা। আসলে এ সিরিজের বর্তমান ফোনগুলোর মূল ঝামেলা শুরু হয় এই পারফরমেন্স সেক্টরেই, বিশেষ করে এক্সিনোস চিপসেট অ্যান্ড স্যামসাং মেড মডেমের জন্য ফোনগুলোয় ভালো পরিমাণ হিটিং ইস্যু দেখা যায়। ইভেন ফেসবুক, ইনস্টার মতো অ্যাপ চালাইলেও ফোন গরম হয়ে যায়। A35, A55 এইসব ফোনগুলোর ইউজাররা কমনলি কমপ্লেন করে আসছে, আমরা ভিডিওতেও বলছি। আর ওভারনাইট ব্যাটারি ড্রেনিং ইস্যু তো আছেই। এই দিকটায় মোটামুটি শান্তির একটা হাওয়া বয়ে এনেছিল M55 ডিভাইসটা। ফোনটা স্ন্যাপড্রাগন 7 Gen 1 এক্সিনোসের তুলনায় স্টেবল পারফর্ম করে। যদিও 22 সালের সেই 7 Gen 1 কিন্তু স্যামসাংয়ের নোডেই বানানো একটা চিপসেট, মানে যেই লাও সেই কদু। বাট কোয়ালকমের মডেম থাকায় নেটওয়ার্কজনিত কোনো ইস্যু আমরা ফেস করি নাই এটায়, কল কোয়ালিটি ভালো ছিল। সো এইটায় মোবাইল ডাটা অন করে রাতে ঘুমায় গেলে সকালে উঠে দেখবেন সর্বোচ্চ 4 থেকে 5% মতো ব্যাটারি ড্রেন হয়েছে, মানে ওভারনাইট ড্রেনিং নাই বলতে গেলে। ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো, 7.5 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাওয়া যায় 120 হার্জে আপনি ইউজ করলেও। সো ব্যাটারি সাইডটা খুবই স্ট্রং, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, যেটা কিন্তু এ সিরিজের ফোনগুলো সাপোর্ট করে না, মানে এটা হাইয়ার অবস্থানে আছে এস সিরিজের মতন। যদিও এইটা বলেন বা এ সিরিজের ফোন কোনোটাই হচ্ছে বক্সে চার্জার দেয় না, ওদের এস সিরিজও দেয় না। এছাড়া ডেইলি ইউজার এক্সপিরিয়েন্সে আসলে হ্যাঁ ভাই, এই ফোনটা থেকেও আপনি স্যামসাং লেভেলে স্মুথ পারফরমেন্স পাবেন। রেগুলার ইউজের যেই 20 থেকে 25টার মতো অ্যাপস থাকে সেগুলো ইনস্টল করে একদম নর্মালি চালাই গেছিলাম। ফোনটার 8GB র্যামে অনেকগুলো লাইট অ্যাপই ধরে রাখতে পারে ঠিকঠাক, একটা থেকে আরেকটা অ্যাপে সুইচ করে চালানোর সময় স্মুথনেসও ছিল এই বাজেটের আর 10টা স্যামসাং ফোনের মতোই। অ্যান্ড ওভারঅল এইটার যে স্মুথনেস, মানে ফোনটা চালায়া যে রেগুলারলি যেই স্মুথনেসটা ফিল করবেন সেটা অ্যাকচুয়ালি বেটার। কিছু ক্ষেত্রে আমি বলবো স্যামসাং A35, A55 এর যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা থেকে বেটার। আর M55 ফোনটাতেও কিন্তু অন্য সব স্যামসাং মিড রেঞ্জারের মতোই 4টা মেজর সফটওয়্যার আপডেট দিবে। সো এখানে ফিউচার প্রুফিংও আছে। তবে এম সিরিজের ফোন সেহেতু এখানে কিছু ব্লোটওয়্যার আছে, সেগুলো আনইনস্টল করা যায়। আর গেমিং এর কথা যদি বলি, তাহলে এই ফোনটা এ সিরিজ থেকে কিঞ্চিত বেটার পারফর্ম করে, স্পেশালি হিটিং কম হওয়ার কারণে। টানা 30 মিনিট স্মুথ প্লাস এক্সট্রিম সেটিংসে পাবজি খেলার পরও এটা A35 এর তুলনায় কমই গরম হয়েছিল। যদিও গেম প্লে এক্সপিরিয়েন্স আহামরি খুব একটা পার্থক্য নাই। আর সত্য বলতে যারা গেম খেলতে চান তারা স্যামসাং এর মিড রেঞ্জের খুঁজেন না, কারণ এর থেকে অনেক বেটার ফোন আছে গেমিং এর জন্য এই 35,000 রেঞ্জেই, স্পেশালি আইকিউ তো আছেই। এক্ষেত্রে একটা কাজ করবেন, অ্যাপল গ্যাজেটস এর ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফোনের ট্যাপটায় ঢুকে ফিল্টারের প্রাইস রেঞ্জে 30 থেকে 40,000 সেট করবেন, তখন পেয়ে যাবেন এই রেঞ্জের যত ফোন আছে সবগুলোকে। সো এতক্ষণে ক্লিয়ার পিকচার পেয়ে যাওয়ার কথা যে স্যামসাং এর যে ইউজুয়াল অবভিয়াস চয়েস হিসেবে যে মিড রেঞ্জার গুলো আছে সেগুলোর থেকে এইটা বডি বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, ডিসপ্লে মোটামুটি মেজর কোনো সাইডেই বেটার না। পারফরমেন্সের কথা বললে হ্যাঁ, স্ন্যাপড্রাগনের স্টেবিলিটি দিচ্ছে, হিটিং কম হচ্ছে, ওভারনাইট ড্রেনিং কম হচ্ছে, ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক একটু লক্ষণীয় পরিমাণে ভালো পাইছি আমরা। বাট স্টিল ওই রিয়াল মাদ্রিদ লেভেলের কামব্যাক এটা হয় নাই। এক্সিস্টিং এক্সিনোসের সমস্যাগুলো ক্লিয়ার করতে পারছে, বাট মানে এইটা ওভারঅল ফোন হিসাবে ওগুলোর থেকে নিচেই থাকবে, এই ব্যাপারটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আর একটা জিনিস, আপনারা যারা শুধু বলেন যে এটিসি খালি ফোনের ভালো দিকগুলা বলে, ভালো ভালো ফোনের ভিডিও বানায়, খারাপ ফোনকে চোখেই দেখে না, তারা কি এইসব ফোনের ভিডিও দেখেন না? এই যে এই ভিডিওটা করতেছে এগুলো দেখেন না? সো স্যামসাং নিলে স্টিল A35 অ্যান্ড A55 এ স্টিক থাকেন, ওভারঅল মাচ বেটার। আর যদি ব্র্যান্ড প্রেফারেন্স না থাকে তাহলে 30,000 রেঞ্জে কোনটা পুরো মার্কেটে বেস্ট হবে সেই প্রশ্ন থাকলে একটু অপেক্ষা করেন। 2 মিলিয়ন হয়েছে, এটিসি এখন 2 গুণ স্পিডে ভিডিও নিয়ে আসছে ইনশাআল্লাহ।